টাকার অভাব আর ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেভরন আদানির চিঠি, এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, অর্থচারের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, বিচার না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রেস সচিবের। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামার অপেক্ষা, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। সকালের সময় সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। বিপুল পরিমাণ ধার দেনার কারণে আর্থিক চাপে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, পিডিবি আর পেট্রোবাংলার কাঁধে এখন ৬৫,০০০ কোটি টাকার বেশি বকেয়া। এর মধ্যে পেট্রোবাংলাকে মার্কিন কোম্পানি শেভরন ও পিডিবিকে ভারতীয় কোম্পানি আদানি বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বড় অঙ্কের আর্থিক চাপ থাকায় এবারও গরমে ব্যাহত হতে পারে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক বের অভিযানের রিপোর্ট। আর্থিক টানাপোড়েন আর ডলার সংকটে গত ৩ বছর ধরেই দেখা যায় পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়ও বন্ধ রাখতে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং। জেকে বসা আর্থিক সে বেহাল দশা থেকে এখনও বেরোতে পারেনি বিদ্যুৎ খাত। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর দাবি, পিডিবির কাছে পাওনা ঠেকেছে ১৬,০০০ কোটি টাকায়। আর এই অর্থ সংকটের কারণে এবারও মিলছে না গরমে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা। ডেফিনেটলি কনসার্নিং। আমরা যে তেল ইম্পোর্টটা করবো, কখন থেকে করবো? আমরা ৬ মাসে অলরেডি পেন্ডিং আছে। সব মিলিয়ে হলো পরিস্থিতি অবশ্যই বেশ খারাপ। গভর্নমেন্টের হল ফান্ড ক্রাইসিস আছে, সেটা আমরাও বুঝি, বাট আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো হাত পা বাঁধা। মানে আমি তো এটা না পেলে আমি তো ইলেকট্রিসিটি দিতে পারবো না, তাহলে কিন্তু সামারে রোজার সময় একটা লোডশেডিং আসবে। শুধু তাই নয়, ৮৪৫ মিলিয়ন ডলার বা ১০,০০০ কোটি টাকা বকেয়া দাবি করে তা জুনের মধ্যে পরিশোধ করতে পিডিবিকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। নতুবা গুনতে হবে জরিমানা। একই অঙ্কের টাকা পায় পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। এছাড়া গ্যাসের মূল্য বাবদ পেট্রোবাংলার পাওনা ৭,০০০ কোটি টাকার বেশি। সব মিলিয়ে অন্তত ৪৩,০০০ কোটি টাকার দেনায় জর্জরিত সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান পিডিবি। একই চিত্র জ্বালানি খাতেও। এনবিআরের দাবি করা ভ্যাট শুল্ক, শেভরনের পাওনা আর এলএনজি আমদানি বাবদ ২২,০০০ কোটি টাকার বকেয়া এখন পেট্রোবাংলার কাঁধে। এর মধ্যে বকেয়ার অন্তত আংশিক পরিশোধে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে গ্যাস উত্তোলনকারী মার্কিন প্রতিষ্ঠান শেভরন। প্লাস পয়েন্ট যে ওনারা টোটাল ডিউজটা অ্যাট এ টাইম চান না, ওনারা বলেন যে আপনারা ভাগে ভাগে দিয়ে দেন। সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট $১০০ মিলিয়ন কালেক্ট করব, সেইটা দিয়ে আমরা শেভরন এবং অন্যান্য এসেনশিয়াল ডিউজ যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিব। কনসার্নে অবশ্যই আছি। কন্টিনিউয়াস অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের সাথে ডলারের জন্য যোগাযোগ করছি। বিপুল দায় দেনা আর অর্থ সংকটের কারণে এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। তাই পরামর্শ আসছে জনজীবন সহনীয় আর অর্থনীতি গতিশীল রাখার তাগিদেই বিদ্যুৎ জ্বালানি খাতে অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার। অন্য সব কিছু ইম্পর্টেন্ট, বাট এগুলো হলো সুপার ইম্পর্টেন্ট। যেভাবে করে হোক এই টাকাটা দিতে হবে আর স্পিডটা বাড়াতে হবে যে রেটে টাকা দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি বকেয়াটা বাড়ছে, তাহলে তো অদূর ভবিষ্যতেই এমন একটা সিচুয়েশন এটা আসবে যে হঠাৎ করে আমরা দেখব বিদ্যুৎ পাচ্ছি না, আমরা গ্যাসের সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, সব কিছুতে একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ খাতের দেনা পরিশোধে চলতি সপ্তাহে ১,০০০ কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। তবে ব্যাপক দায় দেনার বিপরীতে এ অঙ্ক নগণ্য। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বেশ ভুগিয়েছে অর্থ সংকট, ডলারের অপ্রতুলতা আর বিপুল পরিমাণ বকেয়ার মতো বিষয়গুলো। এসব বিষয় কতটা মুনশিয়ানার সঙ্গে সামাল দেয়া যায় তার উপরই অনেকটা নির্ভর করছে এবারের গ্যাস বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, এমনটি মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। আর ছাত্র জনতার হত্যার দায়ে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখনই সময়। কর্মসূচির নামে কেউ আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়ার চেষ্টা করলে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মাসের 1 তারিখ থেকে তারা প্রকাশ্যে কর্মসূচি দেওয়ার সাহস করে, তারা কাদের মদদে, তারা কিভাবে এই ধরনের কর্মসূচি দিতে সাহস জুগিয়েছে, তাদেরকে আমাদের কাছে জবাব দিতে হবে। উপদেষ্টাকে বলতে হবে এখনো কিভাবে সন্ত্রাসী লীগের খুনিরা বাইরে থেকে কর্মসূচি দেওয়ার সাহস করতেছে। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগী হন, সন্ত্রাসী লীগদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। আওয়ামী লীগের পতাকা তোলে কেউ বিক্ষোভ করলে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। নৃশংস হত্যাকাণ্ডের 6 মাস না যেতেই কি করে দলটি কর্মসূচি ঘোষণা করে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের নেতারা আওয়ামী লীগকে প্রতিহত করার একাট্টা থাকার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দলটির পতাকা তলে অবৈধভাবে কেউ বিক্ষোভ করলে তাকে আইনের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। বিপ্লবে গণহত্যার 6 মাস না যেতেই কিভাবে আওয়ামী লীগ কর্মসূচি দেয়, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এদিকে দলটির কর্মসূচিকে গণবিরোধী উল্লেখ করে প্রতিহতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনের বৈঠকে এ ঘোষণা দেন বক্তারা। 16 বছরের অপকর্মের বিচার না হওয়ায় আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার সাহস পেয়েছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণও সজাগ রয়েছে। যাদের বিচার হওয়া দরকার, আইসিটি ট্রাইব্যুনালে যারা এখন বিচারের মুখোমুখি গণহত্যার জন্য 16 বছরের যে অপরাধ এই দেশ এবং তার জনগণের বিরুদ্ধে, যে অপরাধের সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার, তারা আবার ফিরে আসতে চান, এটা এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের যে কোনো পদক্ষেপকেই শুধু বিএনপি নয়, বাংলাদেশের শুধু রাজনৈতিক বিভিন্ন দল নয়, আমি মনে করি যে আপামর জনগণই সেদিকে নজর রাখছে। ভারতে বসে কর্মসূচি ঘোষণা শেখ হাসিনার বালখিল্যতা বলেও উল্লেখ করেন বক্তারা। ভারত সরকারকে বলবো ওনাকে ভালো চিকিৎসা দেন, কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের খোলা শেডে পড়ে থাকা 297টি গাড়ি নিয়ে চরম বেকায়দায় পড়েছে শুল্ক বিভাগ। মামলা থাকা 195টি গাড়ি যেমন নিলামে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, আবার বাকি 102টি গাড়ি আদৌ চলাচল উপযোগী কিনা তা জানতে রিপোর্ট চাওয়া হচ্ছে বিআরটির কাছে। অথচ এসব গাড়ি দ্রুত শেড থেকে সরিয়ে নিতে চাপ দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 20 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা 297টি গাড়ির মধ্যে 195টির বিরুদ্ধে মামলা রয়েছে উচ্চ আদালতে। অবশেষে বিষয়টি নিশ্চিত হতে পেরেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি করা এসব গাড়ি ডেলিভারি না হয় ঢাকা পড়ে গণজঙ্গলে। এগুলো সরিয়ে নিতে বন্দরের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে অনুসন্ধানের নামে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য নতুন গাড়ির জাহাজ যখন আসে তখন গাড়িগুলো রাখতে আমাদের হিমশিম খেতে হয়।
আর এই স্পেসটা খালি হলে আমরা অন্য গাড়ি রাখতে পারি, আমাদের একটু রেভিনিউ জেনারেট হয়। ইম্পোর্টার যে টাকা খরচ করেছে ওই টাকাটা আমার বাইরে চলে গেছে, বাট এই গাড়িগুলো থেকে আমি কোনো রেভিনিউ পাইনি। আবার এই গাড়িগুলোর এখন ব্যবহার উপযোগিতাও নাই যে এই গাড়িগুলো আমার দেশে চলাচল করে এটা কোনো সেবা আমাকে দিতে পারবে। মামলা জটিলতায় আটকে যাওয়া 195টি গাড়ি আপাতত নিলাম কিংবা স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলার সুযোগ থাকছে না। অপরদিকে মামলা না থাকা বাকি 102টি গাড়ি নিলামে তোলা যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। বিশেষ করে 20 থেকে 22 বছর আগে আমদানি করা এসব গাড়ি চলাচল উপযোগী কিনা তা নিশ্চিত হতে বিআরটি এর কাছে প্রতিবেদন চাওয়া হবে। সেখানে ইতিবাচক ফলাফল এলো প্রশ্ন থেকে যাবে পুরাতন ও জরাজীর্ণ গাড়ি রাস্তায় নামতে পারবে কিনা তা নিয়ে। যদি এই রকম সিচুয়েশন তৈরি হয় যে আমার নিলাম এগুলি আমি করতে পারছি না, আইনগত জটিলতা আছে বা এই প্রক্রিয়াগুলি শেষ হতে হতে এগুলি ব্যবহার উপযোগিতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আমাদের ধ্বংস প্রোগ্রাম যেতে হবে। এদিকে মামলা দ্রুত নিষ্পত্তি করে গাড়িগুলো নিলাম কিংবা আমদানিকারকের বিপরীতে ছাড় করার ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বারবিরা নেতারা। আরও বেশি পাওয়ার আশায় যখন গাড়িগুলো নিলামে দেওয়ার গভর্নমেন্ট চেষ্টা করে, আসলে শেষ পর্যায়ে গিয়ে গাড়ি বেশি পাওয়া যায় না, গাড়িগুলো আরও নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রথম বিটের চেয়ে আরও কম দামে গাড়িগুলো বিক্রি হয়। শেডে দামি মডেলের প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস যেমন রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু পিকআপ এবং ট্রাক। বিদেশ থেকে আমদানি করা 74টি গাড়ি নিলামে বিক্রি করতে না পেরে অন্তত 6 মাস আগে কেটে স্ক্র্যাপ করা হয়েছে, কিন্তু নানা জটিলতায় সে স্ক্র্যাপ এখনও বিক্রি করা যায়নি। এর মাঝে নতুন করে যুক্ত হচ্ছে 297টি গাড়ি। এসব গাড়ি কি কাটা হবে নাকি নিলামে বিক্রি হবে সে সিদ্ধান্ত নিতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। টঙ্গীর তুরাগ তীরে দলে দলে আসছেন মুসল্লিরা। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জীবন সায়ান্নে পৌঁছেছেন অনেক আগেই, কমেছে শারীরিক শক্তিও, তারপরও দমে যাননি 80 বছরের আব্দুল হায়াত। পরকালে লাভের আশায় এভাবে 1 সপ্তাহের বেশি সময় ধরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ইজতেমার ময়দানে। তার মতো নানা বয়সী ধর্মপ্রাণদের শ্রমে 160 একরের ময়দান এখন প্রায় প্রস্তুত বিশ্ব ইজতেমার মহা কর্মযজ্ঞের জন্য। ময়দানটাকে যে সাজানো হয়েছে এটা আল্লাহ তাআলার খাস মেহরবানি। বুধবার সকালে টঙ্গীর তুরাগ তীরের ময়দান পরিদর্শন করেন পুলিশের প্রধান বাহারুল ইসলাম। খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণের পর জানান, প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি আপনাদের সহযোগিতা আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। 31 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 6 দিনের প্রথম পর্বের 2 দফার বিশ্ব ইজতেমা। আর একদিন পরে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে 160 একরের টঙ্গীর তুরাগ তীর। আগামীতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের মহাসম্মিলন ঘটবে এই ইজতেমাকে কেন্দ্র করে, এমনটি প্রত্যাশা সারা দেশ থেকে আসা স্বেচ্ছাশ্রম দেয়া আগত ধর্মপ্রাণদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ভোলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের সহিংসতার জেরে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের মধ্যস্থতায় রাতে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে বরিশালে কর্মবিরতি প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের অবৈধ যান ও স্থাপনা অপসারণ কেন্দ্র করে বাস ও সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য রাতে বিশেষ সভা রাখে জেলা প্রশাসন। 2 ঘন্টার বিশেষ সভায় বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ সময় বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচলের ঘোষণা দেওয়া হয়। এদিকে নিরাপত্তার দাবিতে ডাকা ধর্মঘট 13 ঘন্টা পর প্রত্যাহার করেছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। শুরু হয়েছে বাস চলাচল। প্রশাসনের সাথে আমাদের যে আলাপ হয়েছে সে অনুযায়ী আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। একটা সুস্থ সমাধান হয়েছে, আমরাও আমাদের জায়গায় ফিরে আসছি। আমাদের
একটা স্থান হয়েছে। সিএনজি মালিকদেরকে আমরা একটি জায়গা দিয়েছি এবং বাস মালিক সমিতি তাদের পৌরসভার যে বাস স্ট্যান্ড আছে ইজারাকৃত সেইখানে তারা থাকবে এই শর্তে, এবং তারা ভবিষ্যতে আর কোনো ঝামেলা করবে না, তারা শান্তিপূর্ণভাবে থাকবে। আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি, কথা বলে তাদের দুই পক্ষের কিছু দাবি দেওয়া ছিল, বিশেষ করে ভাড়া সংক্রান্ত এবং আচরণগত কিছু বিষয় ছিল, এগুলো আমরা অ্যাড্রেস করছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে ভবিষ্যতে আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন, সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন, বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে ভোলায় যে সহিংসতাকে কেন্দ্র করে বাস ধর্মঘট ডেকেছিল, প্রায় 34 ঘন্টা পরে সেই বাস ধর্মঘটের প্রত্যাহার হয়েছে এবং গতকাল রাতে জেলা প্রশাসনের উদ্যোগে বাস এবং সিএনজি শ্রমিকদের মধ্যে যে সমঝোতা বৈঠক হয়, সেই সমঝোতা বৈঠকে জেলা প্রশাসকের মধ্যস্থতায় আসলে দুইজনের মধ্যে যে দুই গ্রুপের মধ্যে যে বিরোধ ছিল সেই বিরোধটির অবসান হয়। আমরা আজকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি যে বিগত দিনের মতো আজকেও সকাল 6:20 থেকে ভোলার চরফেশন সহ জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস মালিক সমিতির বাসগুলো যাত্রী পরিবহন শুরু করেছে। আমরা দক্ষিণ থেকেও ইতোমধ্যে বেশ কয়েকটি বাস যাত্রী নিয়ে এই বাস টার্মিনালে আসতে দেখেছি। যাত্রীরও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর সমাগমও বাড়ছে। সকালে কিছুটা যাত্রী কম থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর সংখ্যা বাড়তেছে। বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়ার পরে যাত্রী তাদের গন্তব্যে পৌঁছার জন্য বাস টার্মিনালে এসেছে। বাস মালিক সমিতি ধর্মঘট ডেকেছিল, সেই ধর্মঘটের 34 ঘন্টা পর আজকে সকাল 6:20 থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। মূলত ভোলা জেলায় বাস মালিক সমিতি একমাত্র যাত্রী পরিবহনের জন্য তাদের গাড়ি রয়েছে। অন্য কোনো বিকল্প উপায় না থাকায় দূরপাল্লার যে যাত্রীরা রয়েছেন তারা গত একদিন পুরো দুর্ভোগের মধ্যে ছিলেন। অনেকে গন্তব্যে পৌঁছা বন্ধ করে দিয়েছেন। কাছাকাছি যাদের যাতায়াত তারা হয়তো বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়ায় গিয়েছেন। তো এখন আমরা বাস মালিক সমিতি এবং অটো চালকদের সাথে কথা বলে যেটা নিশ্চিত হয়েছি যে তারা এখন থেকে উভয় পক্ষে সমঝোতার মাধ্যমে কোনো সহিংসতায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে যাত্রী পরিবহন করবে, যাত্রীর সেবা দিবে। তো এ ছিল আমার কাছে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা টার্মিনাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলায়। সকালের সময় আরও থাকছে সাগরপাড়ে প্রথমবার বার্নিং ক্যাপ ফেস্টিভ্যাল, নাচে গানে জমজমাট উৎসবে মুগ্ধ দেশি বিদেশি পর্যটক। কক্সবাজারের পর্যটকদেরকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগ। বিশেষজ্ঞ চিকিৎসক সহ নেই পর্যাপ্ত জনবল, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিরও বেশিরভাগই অকেজো। নানা সংকটে খুলনা বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না রোগীদের। যদিও সংকট সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে 12 বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ এক্স রে মেশিন। একই চিত্র পাশের উপজেলা তেরখাদাতেও। এখানে অপারেশন থিয়েটার থাকলেও সার্জন না থাকায় 2 বছরের বেশি সময়ে কোনো অস্ত্রোপচার হয়নি। কমপ্লেক্সের মূল ভবনটি জরাজীর্ণ, খসে পড়ছে পলেস্তরা। শুধু এ দুটি নয়, জেলার 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে নানা সমস্যা। আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও 7 উপজেলায় হয় না অপারেশন। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিও বেশিরভাগ অকেজো। এছাড়াও রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল সংকট। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না রোগীদের। অপারেশন হলে মনে করেন আমাদের খুলনা যেতে অ্যাম্বুলেন্স সময়ের ব্যাপার, বাড়ির কাছে হলে আমরা চলে আসতে পারি। ইমার্জেন্সি অপারেশন এখানে হয় না, কিন্তু ইমার্জেন্সি একটা অপারেশন এখানে থাকলে আমাদের সুবিধা হয়। শুধু জেলা নয়, খুলনা বিভাগের বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশিরভাগ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর একই অবস্থা। এখানে কি অপারেশনের একটা ডাক্তার থাকতে পারে না? সাধারণ মানুষ তো বাঁচতে তৈরি, যেখানে 20,000 টাকা খরচ হবে সেখানে 5,000 টাকায় খরচ হতে পারে। ঠিকমতো ওষুধ পাওয়া যায় না, ওষুধ সাপ্লাই নাই, তারপরে আরও ডাক্তার তো নাই এখন। সংশ্লিষ্টরা বলছেন, জনবল ও আধুনিক যন্ত্রপাতির চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হলেও মিলছে না সমাধান। এখানে এক্সরে এবং আল্ট্রাসাউন্ড মেশিনটা অচল অবস্থায় আছে দীর্ঘদিন যাবত। তো এ সম্পর্কে উপরে চিঠিও লেখা হয়েছে। খুব দুর্দশা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, কারণ একজন মহিলা চিকিৎসকের পক্ষে এতগুলো টানা ডিউটি করা আসলে অনেক কঠিন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কি অবস্থা আছে, ম্যান পাওয়ার কি অবস্থা আছে,
আমরা তো রেগুলারই তো জানাচ্ছি এটা। এখন এটা যারা নীতি নির্ধারক আছে তারা যদি এটাকে ওইভাবে গুরুত্ব দেয় তাহলে হয়তো হবে। খুলনা বিভাগের 10 জেলায় 50টি স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগই 50 শয্যা বিশিষ্ট। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। কুষ্টিয়ায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার অবৈধ সিএনজি অটোরিকশা নসিমন ও করিমন। এসব যানের কারণে চলতি মাসে দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। তবে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা, নসিমন ও করিমন। 3 চাকার এসব যানে পরিবহন করা হচ্ছে যাত্রী ও পণ্য। কুষ্টিয়ার 75 কিলোমিটার মহাসড়কে 3 চাকার যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হালকা এসব যানবাহনের কারণে ব্যাহত হচ্ছে ভারী যান চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি পরিবহন চালক ও এলাকাবাসীর। সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র এগুলো যে পরিমাণ আমাদের যাত্রীগুলোর নষ্ট করতেছে, তারপরেও অনেকটা বিপদের সম্মুখীন। ওরা ডানে বাই বোঝে না, ওরা যখন ডানে চাপ দিয়ে বসে থাকে, আমরা হরেন দিলে ওরা চাপে না। মহাসড়ক দিয়ে সব বড় বড় গাড়ি চলে, সেখানে এই ছোট গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। হাইকোর্টে নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও 3 চাকার যান চালাচ্ছেন চালকরা। জানি যে আমাদের রুটটা নিষিদ্ধ, তারপরেও আমরা পেটের দায় এখন চলে উঠি। তাছাড়া চলবো কোথায় আমরা? সরকার আমাদের তো রোড টোড দেয়নি। অবৈধভাবে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। সড়কের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে এদের এই চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি মাসে কুষ্টিয়া মহাসড়কে 13টি দুর্ঘটনায় 3 জন নিহত ও 24 জন আহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে 3টি। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। প্রায় 3.5 বছরের নির্মাণ কাজ শেষ হয়নি বাগেরহাটের 4টি সেতুর কাজ। এর মধ্যে একটি সেতুর নির্মাণ কাজ এখনও শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সরু সড়ক ও পুরনো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে এলাকাবাসী। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে খরচ না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা জানায় সড়ক বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সেতু থেকে নামতে সরু সড়কে বাসকে পাশ কাটাতে গিয়ে পড়ে যায় মোটরসাইকেল। পাশেই নির্মাণাধীন প্রশস্ত সেতু। এক প্রকল্পের মাধ্যমে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় 4টি সেতু নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2021 সালের 12 আগস্ট। মীর হাবিবুল আলম নামে এক ঠিকাদার এই কাজের দায়িত্ব পান। মোরেলগঞ্জের পানগুছি নদী ও শরণখোলার নলবুনিয়া খালের সেতু নির্মাণ 60% হলেও চলছে ধীর গতিতে। অন্যদিকে শরণখোলার বকুলতলা খালের শ্যামবাড়ি এলাকার সেতুর কাজ এখনও শুরুই করতে পারেনি ঠিকাদার। এছাড়া তাফালবাড়ি খালের সেতুর কাজ 30 ভাগ শেষ করে নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রেখে কাজ বন্ধ করে দেয়া হয়। সরু সড়ক ও পুরানো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা গাড়ি যদি ব্রিজের উপর ওঠে তাহলে আরেকটা গাড়ি ক্রস করতে পারে না। এখানে দুর্ঘটনা প্রায় ঘটে, ব্রিজ তো মাঝে মাঝে ভেঙেও যায়। ভারী কিছু উঠলে ব্রিজটা ঝুঁকিপূর্ণভাবে নড়াচড়া করে। যদি কাজটা অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় তাহলে মানুষের ছাত্রছাত্রী চলাচলের জন্য সুব্যবস্থা হবে, সহজ হবে। সড়ক বিভাগ জানায়, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজে ধীরগতি আসে। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে খরচ না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এই কাজের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত 40%। এই কাজের আমাদের মেয়াদ 2025 সালে জুন পর্যন্ত রয়েছে। তবে আমরা সার্বিক বিবেচনা আরো 1 বছর সময় বৃদ্ধির আবেদন করেছি, তবে ব্যয় বৃদ্ধির কোনো সুযোগ নেই। সড়ক বিভাগের তথ্য মতে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। সেতুগুলোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 47 কোটি 45 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটির হওয়া বার্নিং ম্যান উৎসবের আদলে পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে 3 দিনব্যাপী বার্লিং ক্যাপ ফেস্টিভ্যাল। নাচে গানে জমজমাটে এই উৎসবে মুগ্ধ দেশি বিদেশি পর্যটক। কক্সবাজারের পর্যটন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন টুবেল।
পর্যটন নগরী কক্সবাজারের সাগরপাড়ের বালুচর বুধবার বিকেল 5টায় শুরু হয় সানসেট ও মুন ইটিং পার্টির আয়োজন, যেখানে তৈরি হয় ডিম আকৃতির মঞ্চ। সেখানে দাঁড়িয়ে পরিবেশনায় অংশ নেন বিদেশি শিল্পীরা। সামনে দাঁড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন দেশি বিদেশি পর্যটকরা। একই সঙ্গে সৈকতের আকাশে উড়ানো হয় ঘুড়িও। সূর্যাস্ত পর্যন্ত চলে নাচের আসর। ভিন্ন মাত্রা যোগ করেছে কক্সবাজারের জন্য। আর উই হ্যাভ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সো আই থিঙ্ক ইন্টারন্যাশনালি আমাদের ওই জিনিসটা প্রমোট করা উচিত, যেটা আমাদের আছে অলরেডি ইনহেরিটেড। আছে, ডিফারেন্ট ফুডস আছে, ডিফারেন্ট স্টলস আছে। কেউই আমরা আসলে এরকম একটা ফেস্ট পাইনি, সো এবং আমরা সবাই এক্সপেক্ট করি এরকম কিছু ফ্রিকুয়েন্টলি হবে। ভাল লাগছে আসলে, মানে কক্সবাজারে যে এরকম একটা ইভেন্ট হতে পারে এটা আসলে আমার ধারণাতেও ছিল না। একদিকে পাহাড়, একদিকে সাগর, ঝাউবন। সূর্যাস্তের পর নান্দনিকভাবে কাকড়ার আদলে নির্মিত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। সেখানে 3 পার্বত্য জেলা বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে আসা মং, মারমা, ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন ছাতা ও বোতল নৃত্য। আর কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন থালা নৃত্য। সাগর তীরে বসে আন্তর্জাতিক মানের ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠান দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এসে তো খুব ভালো লাগলো, এই নৃত্য দেখলাম। এখন কক্সবাজারে না, আমার মনে হয় সারা বাংলাদেশে প্রথম এই মাল্টি কালচার নিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। উৎসবে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, থাইল্যান্ড ও হাঙ্গরি সহ 11টি দেশের অন্তত 110 জন পর্যটক। সঙ্গে রয়েছেন প্রবাসী সহ দেশের নানা প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ভ্রমণপ্রেমী। অতিথিরা বলছেন বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল ছিল বেশ উপভোগ্য। I feel like the place is already really interesting, like the fact that we are doing a festival in the longest beach in the world. All stages really beautiful, like illuminated, and the view, like sea view. আয়োজকরা বলছেন কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ। এরকম যদি ফেস্টিভ্যালস আরো হয় তাহলে আমাদের দেশের ট্যুরিজমটাকে আমরা শুধু নিজেদের দেশের না, বাইরের দেশের লোকজনকেও ইন্টারেস্টেড করতে পারবো। কক্সবাজারের রামুর মারমেড সৈকতে বুধবার শুরু হওয়া 3 দিনব্যাপী বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল শেষ হবে আগামী 31 জানুয়ারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তীব্র সমালোচনার মুখে মার্কিন জনগণকে দেয়া ফেডারেল সহায়তা বন্ধের আদেশ প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা আগের মতোই সব সুযোগ সুবিধা পাবেন। তবে বিদেশি সহায়তা বন্ধে প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে বলে জানানো হয়েছে। এদিকে বুধবার অবৈধ অভিবাসী বিরোধী একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে মেক্সিকো সীমান্ত অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ও যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার সহজ হল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প মার্কিন ক্ষমতার মসনদে বসেই একের পর এক তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন। যুক্তরাষ্ট্রের বাজেট কমাতে ট্রাম্প কেবল বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা দেয়াই অনেকাংশে বন্ধ করেননি, মার্কিন জনগণের জন্য ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মার্কিন জনগণ কি সুযোগ সুবিধা পাবেন আর কি পাবেন না তা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তীব্র সমালোচনা ও প্রশ্নের মুখে অবশেষে পিছু হটেছে হোয়াইট হাউস। নির্বাহী আদেশের দুদিনের মাথায় বুধবার তা প্রত্যাহারের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট অফিস প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রত্যাহার সংক্রান্ত নতুন এক স্মারকলিপি জারি করেছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানিয়েছেন, সোমবার দেয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি বাতিল করা হয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা স্থগিত করার প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্ক ভাতা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য প্রতি বছর কয়েক লাখ কোটি ডলার ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার। ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলের ফলে স্বস্তির দেখা মিলেছে মার্কিন জনগণের মধ্যে।
এদিকে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথমবার কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আইনের ফলে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার ও তাদের বহিষ্কারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইতালিতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ঢল নেমেছে। গেল বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে গেছেন প্রায় ৮০,০০০ বাংলাদেশি। এছাড়া রোমানিয়া, আলবেনিয়া ও ক্রোয়েশিয়া হয়েও ইতালি প্রবেশ করেছেন অভিবাসন প্রত্যাশীরা। আর এসব অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগেরই রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে দিচ্ছে মেলোনি সরকার। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। কোনোভাবেই অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থী মেলোনি সরকার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে অবৈধভাবে প্রবেশে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, গেল বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন ৭৯,৯২৫ বাংলাদেশি। এদের মধ্যে গেল ডিসেম্বরে গেছেন ১৩,০০০-এরও বেশি। এছাড়া আলবেনিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে বাংলাদেশি দালালদের মাধ্যমে সড়ক পথে ইতালিতে পৌঁছাচ্ছেন অনেকে। অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে ধরা পড়ে অনেকে রাজনৈতিক আশ্রয় চাইছেন। তবে ভুল আর মিথ্যা তথ্য দেয় তাদের বেশিরভাগেরই আবেদন বাতিল করছে ইতালি প্রশাসন। অবৈধ পথে ইতালিতে না আসার পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আপনারা যারা যারা অবৈধ পথে এখানে এসে ভাবছেন যে উন্নতি করতে পারবেন, কিছু করতে পারবেন, আসলে এরকম কিছুই না। ইতালিতে যারা লাখ লাখ টাকা খরচ করে আসেন, বৈধতা পাওয়ার কোনো সুযোগই এখানে নাই। অতএব আমি মনে করি এটা পরিহার করাই উচিত। আলবানিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া হয়ে অনেক বাংলাদেশি ইতালিতে ঢুকছেন। ওনারা সরকারি আশ্রয় প্রার্থনা করলেও প্রায় ৯৭% আবেদনই খারিজ করে দেওয়া হচ্ছে। আলবেনিয়ার সাথে চুক্তি করে সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা অনেককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। গেল কদিনে বেশ কিছু বাংলাদেশি সহ অনেক অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আবারও অসন্তোষ জাতীয় নারী ফুটবল দলে। চুক্তির মেয়াদে নবাংশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার দাবি নিয়ে ক্যাম্প বয়কট করেছেন সাফ চ্যাম্পিয়নরা। ফুটবল পাড়ায় গুঞ্জন, সমস্যার সমাধানে ফেডারেশনে ডাকা হয় সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে, তবে তা উড়িয়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিন পর হঠাৎই বাফুফে ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাতাসে গুঞ্জন, নারী ফুটবলারদের বিদ্রোহ থামাতেই ফেডারেশনের 4 বারের প্রেসিডেন্ট। সাবজয়ী কোচ পিটার বাটলার এবং নারী ফুটবলারদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সমাধানের পথ খুঁজতেই নাকি ডাকা হয়েছে সালাউদ্দিনকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য না করে জানালেন তার ফেডারেশনে আসার কারণ। ফুটবল ইজ মাই লাইফ। দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। কাজী সালাউদ্দিনের মেয়াদেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু হয়, যা বাস্তবায়ন হয়েছে তাবিদ আউয়াল আসার পর। সদ্যই শেফিল্ডে যোগ দেয়া মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী কাজী সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে, ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। So this is a very positive sign. গেল সাফ চলাকালীন নারী ফুটবলারের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। সাফের শিরোপা জয়ের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে জাতীয় নারী ফুটবল দলের। তবে হঠাৎ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছে ফুটবলাররা, যার অন্যতম কারণ এখনও নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি ফুটবল ফেডারেশন। সমস্যা সমাধানে বাফুফে ভবনে মিটিংও হয়েছে কয়েক দফা। দ্রুতই সমস্যা সমাধানের আশা নারী উইং চেয়ারম্যানের। আমরা কাজ করতেছি, কাজ করে শেষ হয়ে গেলে কথা বলবো। ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বের বিষয় নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি কোচ পিটার বাটলার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেয় বিসিবিকে আরও সতর্ক হতে বললেন তামিম ইকবাল। কেবলমাত্র এই টুর্নামেন্টে নয়, দেশের ভাবমূর্তির জন্যও পারিশ্রমিক ইস্যু ভালো কিছু নয় বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সংকট এড়াতে পরামর্শ দিলেন পিএসএলকে অনুসরণের কথা বলেছেন নিজের দল ফরচুন বরিশাল নিয়েও।
2013-তে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন, ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল, বাট দ্যাট ইস্যু গট সলভড। 23 বছরের তামিম ইকবালকে মানসিকভাবে বেশ ভুগিয়েছিল চিটাগং কিংস। পাওনা টাকা না পেয়ে শেষ পর্যন্ত বিসিবির দ্বারস্থ হতে হয় প্রতিভাবান এই ক্রিকেটারকে। ওই ফ্র্যাঞ্চাইজিকে এবার ফিরিয়েছে বিসিবি, ফিরেছে পারিশ্রমিক বিতর্ক দল দেওয়ার ক্ষেত্রে, তাই বিসিবিকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তামিম ইকবালের। এটা কিন্তু পাস্টে হয়েছে, আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষটা এখানে প্লেয়ারদের না। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউ চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ ইউ মেক শিওর that you choose the right person. That is the most important. বিতর্ক এড়াতে আর টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দল কমানোর পক্ষে তামিম। উদাহরণ হিসেবে টেনেছেন পাকিস্তান সুপার লিগকে। পাশাপাশি দর্শক ভালোবাসার কারণে বিপিএলকে আরো দারুণভাবে উপস্থাপন করা যায় বলে মনে করিয়ে দিলেন। যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে দেখছেন, এটা মনে হয় না আমি লাস্ট 2-3 সিজনে দেখছি। সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে, খেলা দেখার ইন্টারেস্ট আছে, আমরা যদি কাজগুলো ঠিক করে করি, উই চুজ দ্য রাইট পারসন হু উইল ওন দ্য টিম, উই চুজ হাউ ইট শুড রান, আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল। পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু 5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে। দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। প্লে অফ নিশ্চিত করা বরিশাল কোয়ালিফায়ার পর্বে বাড়াচ্ছে দলের শক্তিমত্তা। আসবেন অ্যাডাম মিলনে, যোগ হতে পারে আরও নাম, যদিও কোয়ালিফায়ারে দলে বড় পরিবর্তনের পক্ষে নন অধিনায়ক। আমরা একটা সাইন করেছি, আপনারা হয়তো বা জানেন, অ্যাডাম মিল, ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে, আর 1-2 জনের সাথে কথা চলছে। বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেটআপ। আগামী 3 ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে খেলবে বরিশাল। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টাকার অভাবে আর ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেভরন আদানির চিঠি, এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, বিচার না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রেস সচিবের। এবং টঙ্গীর তোরাক তীরে মুসল্লিদের ঢল নামার অপেক্ষা। বিশ্ব ইজতেমায় প্রথম পর্ব শুরু হচ্ছে কাল, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।